সেখানে দাঁড়িয়ে গেল। কচ্ছপ আস্তে 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 পানি পার হয়ে জয়লাভ করলো। তখন খরগোশ চিন্তা করলো, ইস, আমি যদি আমার থ্রেডটা চিন্তা করতাম, আমি যদি আমার থ্রেডটা চিন্তা করতাম, তাহলে আমি একটা অপরচুনিটি কাজে লাগাইতাম যে আমার থ্রেড, আমি পানিতে চলতে পারি না, শুধু আমি যদি চিন্তা করে রাখি যদি পানিতে চলতে পারবো না, তাহলে পানির কাছে যদি একটা কাঠ রাখতাম, এই কাঠটা দিয়ে আমি নদীটা পার হয়ে যেতে পারতাম। পরবর্তীতে সে আবার প্রতিযোগিতা আয়োজন করে সে তার থ্রেড চিন্তা করে সে নদীটা পার হয়ে যায়। তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যানালাইসিসটা করতে হবে। আমি চিন্তা করেছি আমার বন্ধু আমার থেকে ডাবল এগিয়ে, সে পড়াশোনা 10 ঘন্টা করে, তাহলে আমাকে ডাবল পড়াশোনা করতে হবে। আমার অপরচুনিটি আছে, আমি পরিশ্রম করতে পারি। তুমি যদি মনে করো তোমার কি কি উইকনেস আছে, এটা প্রত্যেকটা উইকনেস আলাদা। আমরা যে পরামর্শ দিব প্রত্যেকটা পরামর্শ প্রত্যেকের কাজে লাগবে না, কিন্তু তোমার উইকনেস আছে, উইকনেসটা তুমি বের করো। তোমার স্ট্রেংথ কি আছে সেটা তুমি বের করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে যাবে, অক্সফোর্ডে যাওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটক করবে। তো সে অক্সফোর্ড থিয়েটারে যায়। থিয়েটারে যাওয়ার পরে অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে, তুমি ডায়লগ বলতে পারো না, তুমি আবার তুমি কি থিয়েটারে জয়েন করবা? তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ বলতে পারি না, আমার মুখে জড়তা আছে, এই জন্য আমি বলতে পারি না, কিন্তু আমি এমন একটি অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় সে এমন অভিনয় আবিষ্কার করলো, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। সুতরাং আল্লাহ তাআলা তোমার মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার কিছু উইকনেসও আছে। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে দেখতে একটু কালো, তুমি ভাবো আহারে আমার বান্ধবীরা দেখতে সুন্দর, দেখতে লম্বা, পড়াশোনাও ভালো, আল্লাহ আমাকে কি দিয়েছে? আমাকে একটু ভালো চেহারা দেয়নি, আমাকে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করে নেই। আমরা চিন্তা করি না? একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো চিন্তা করলো সুন্দরী মেয়েরা তার পিছনে, মেয়েদেরকে সময় দিতে পড়াশোনার করে নাই, এখন বিয়ে শাদী করতে হবে, বয়স পার হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন তো লাগবে। বন্ধুকে বলো, বন্ধু বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ে শাদী করতে টাকা লাগবে, টাকা তো নাই, কেমনি বিয়ে করবো? তো বন্ধু বললো, তো এক কাজ কর, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তার টাকা দিয়ে কোনো মধ্যে চলতে পারবে। তো পরে সে চিন্তা করে চাকরিজীবী খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে। বন্ধুকে বললো, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। তো অন্য বন্ধুরা ভাবছে যে সে তো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরতো, সে মনে হয় এত সুন্দরী একটা মেয়েকে দেখতে যাচ্ছে, বিয়ে করবে, দেখার জন্য সবাই আগ্রহ দিয়ে গেল। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে যে মেয়েটা টেড়া। বন্ধু মেয়ে তো টেড়া, যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। তার মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেসকে স্ট্রেংথে পরিণত হয়েছে। কিসের জন্য? তার যোগ্যতার জন্য। আজকে তুমি মনে করো তোমাকে আল্লাহ কালো বানাইছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবা, দেখবে তো ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো জাজ আছে, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার বিলভ জাজ, মেয়ে জাজ যতগুলো আছে সুন্দরী কমে পাবা, কিন্তু সবাই স্যার 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 স্যার। কেন ভাইয়া? কেন? কিসের জন্য বলো তো? তার যোগ্যতার জন্য। আল্লাহ তাআলা তোমাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতাকে এমফাসাইজ করো। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগবে। তো মূর্তির জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে 2টা পাথর আছে, সুন্দর একটা পাথর আছে। পাথর কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলছে কি করবা? বা আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানানোর পর মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে প্রণাম করবে, সালাম করবে। ভালো কথা, কি করবা? আপনাকে নিয়ে 6টা মাস 10 জন 12 জন মিলে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো। সে বলছে না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, এটা ছাড়া যদি কোনো রেডিমেড করে কাজ থাকে সেটা বলো। বলছে না, এভাবে রাখলে তো আপনাকে মানুষ মূল্যায়ন করবে না। না তাহলে হবে না। তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। সে বলছে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। বলছে কাটবো, 6 জন মিলে তোমাকে কাটবে 6 মাস ধরে, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে মেজে
তাকে মূর্তি বানালো, মন্দিরে রাখলো, সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, সবাই এসে তাকে পূজা করে, সবাই এসে নারিকেলে পানি ঢালে, দুধ ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে, প্রত্যেকে নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তারা চিন্তা করলো নারিকেল ভাঙার জন্য একটা কি লাগবে, পাথর লাগবে। তখন ওই যে সাদা পাথর, যার সাথে সবসময় সেলফি তোলে, তার কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কাটবা ঘষবা? না না, কাটা ঘষা কিচ্ছু নাই, শুধু আপনাকে রাখবো আর নারিকেল ভাঙবো। চমৎকার কাজ, নিয়ে যাও আমাকে। পরে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে নারিকেল এনে ভাঙে আর পানিটা নিয়ে কোথায় ঢালে? ওই যে অবহেলিত মূর্তি তার উপর ঢালে। সে বলে কিরে বেটা, তুইও পাথর আমিও পাথর, তোর সাথে কেউ সেলফি তুলতো না আর আমার সাথে সবাই সেলফি তুলতো, আজকে সবাই এসে আমাকে আস্তে আস্তে লাথি মারে, জুতোগুলি জুতোর পিতে লাগায়, আমার উপর জুতো রেখে, আর তোকে সবাই এসে নারিকেল পানিটাকে দুধ ঢালে। তখন সে বলেছে আজকে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে কাটা হয়েছে, ঘষা হয়েছে, আমাকে মাজা হয়েছে, সেটা আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সম্মান করছে, প্রণাম করছে। আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইউরদ্দু, তকদির কখনো পরিবর্তন হবে না। অথচ আল্লাহর রাসূল বলেছে মান জাদ্দা ওয়াজাদা, তুমি ততটুকুই পাইবা যতটুকু তুমি চাইবা। এবং আল্লাহ তাআলা কোরআন বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি আয়াতে চমৎকার বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরুল কাওমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। তুমি কিছুই করবে না, তোমাকে মানুষ এমনি সম্মান করবে, এমনি প্রণাম করবে। আজকে থেকে যে 3 মাস তোমরা সময় পাবা, প্রত্যেকটা মিনিট, ইচ অ্যান্ড এভরি টাইম, এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আজকে তুমি এখানে বসে আছো, 3 মাস পর তুমি আবার এখানে দাঁড়াবা, ঠিক এখানে অনেকে বসে থাকবে তোমার কথা শোনার জন্য, যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার জীবনটা ডাবল পরিবর্তন হয়ে যাবে। আজকে দেখো বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই, সব চিন্তা কি নিয়ে? ডাকসু ইলেকশন নিয়ে। কি রে ভাই, ডাকসুর মধ্যে কি আছে? ডাকসুর মধ্যে কি আছে? ডাকসু হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা জায়গা। ডাকসু হচ্ছে বাংলাদেশের এক ধরনের বিরোধী দল। তুমি বলবে এটা কেমন কথা? কত ফ্যাসিস্ট আমলে, 16-17 বছর আমলে কোনো বিরোধী দল ছিল না, একমাত্র বিরোধী দল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক কিনা? হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ছেলে এখন ক্যাবিনেট আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করার পর মাত্র 5 বছরের ব্যবধানের মধ্যে সে মন্ত্রী হয়েছে। তার মানে তুমি যদি চিন্তা করো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তুমি 5 বছরের মাথায় তোমাকে মাত্র তুমি মন্ত্রী পর্যায়ে চলে যাওয়ার যোগ্যতা তোমার অর্জন হয়ে যাবে। আজকে আমি এখানে অনেক মিডিয়া আছে, এখানে অনেক মিডিয়া আছে, অনেক জায়গায় কথাটা যাবে, অন্যভাবে নিবেন না। আমি বাংলাদেশের সৌন্দর্যের জন্য একটা কথা বলি। আগামীতে যারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা মিডিয়াতে যারা শুনবেন, আমি মনে করি আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য শক্তিশালী বিরোধী দল ডাকসু, যারা আগামীবার ক্ষমতা যাবে, আমরা বুঝতে পারি তারা ক্ষমতা যাবে, তাদেরকে ডাকসুতে জয়লাভ করাবেন না। কেন করাবেন না? কারণ তারা যদি ডাকসুতে জয়লাভ করে তাহলে বিরোধী দল সরকার দুটি এক দলের হয়ে যাবে, তাহলে বাংলাদেশ ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না। ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না। ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীর ডাকসু যারা আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তার যে দল আছে সে দলকে ভোট দিবেন না। কারণ আগামীর বাংলাদেশকে ব্যালেন্স করার জন্য ডাকসুকে নিরপেক্ষ জায়গা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবে না তাদের মধ্যে থেকে যে কাউকে, হোয়াট এভার ইট ইজ, যে কাউকে দেন, বাকশাসের হইতে পারে, ছাত্র শিবিরের অপশন আছে। তবে সাদিক কাইয়ুমের বিষয়ে আমি বলতে চাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, কিন্তু আমি যে ছেলেটা এবারে যে গণ অভ্যুত্থানে যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রেখেছে, মাহফুজ বলো, এই হাসনাত বল, হাসনাত কিন্তু ফোকাসের টিচার ছিল, এটা জানো তোমরা? হাসনাত যে ফোকাসের টিচার ছিল এটা জানো তোমরা? জানো কিনা? কে কে জানো বলো তো, হাত তোলো। জানো না তোমরা? এটা ফোকাসের যারা নেতৃবৃন্দ, এটা জানাইতে হবে তো। হাসনাত ফোকাসের টিচার ছিল।
স্টুডেন্টও ছিল। সাদিক কায়েম ছেলেটার যে অবদান, প্রত্যেকটা এবার যে আন্দোলন হয়েছে প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি। কেউ ছাত্র শক্তি থেকে আসছে, কেউ ছাত্রদল থেকে আসছে, কেউ ছাত্র শিবির থেকে আসছে, কেউ ছাত্র ইউনিয়ন, যেমন ওমামা ছাত্র ইউনিয়ন থেকে আসছে, ছাত্র শক্তি থেকে আসছে, নাহিদ এই সজীবরা ছাত্র শক্তি থেকে আসছে। প্রত্যেকেই গণ অভ্যুত্থানের পরে নিজস্ব অবস্থান নিয়েছে, কিন্তু একটা ছেলে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে, সেই ছেলেটি হচ্ছে সাদিক কায়েম। এই ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারতো যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো। সেই চিন্তাটা করে নাই। এই জন্য আমি মনে করি এই ছেলেটার যে অবদান, যে চিন্তা, তোমাদের যে ফোকাস, এই ফোকাসের মহাপরিচালক কিন্তু সে ছিল। তার মানে সে ছাত্র বান্ধব ছেলে, তাকে সেই জায়গায় চিন্তা করা দরকার। আপনাদের এখানে জাকসুর জিএস কি বলে বিপি প্রার্থীও আছে আমাদের, হ্যাঁ রাকসু আপনাদের এই ফোকাসের চেয়ারম্যান, সেটারও চিন্তা ভাবনা আপনাদের আত্মীয় স্বজন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমি আপনাদের কাছে যেটি বলতে চাই, আপনারা এখানে যারা আছেন তারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুতি নিতে থাকেন। পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে পারেন, তাহলে আগামী 3 মাস পর আপনার যে পার্থক্য, আপনাকে যে সালামের পার্থক্য, এখন বর্তমানে আপনাকে সালাম দিতে হয়, আগামী 3 মাস পরে সালাম পেতে পেতে আপনি অসহ্য হয়ে যাবেন। এক পর্যায়ে বলতে ভাই আল্লাহর রাস্তায় সালাম দিস না। আর আপু শুনতে তোমাদেরকে যারা বোনরা আছো, তোমাদেরকে আপু এখন ফেসবুকে লাইকের পিছনে দৌড়া, বন্ধুকে মেসেজ দা, বন্ধু একটা কমেন্ট দিস না বেটা, একটা পোস্ট দিলাম, একটা ছবি দিলাম, তুই একটা কমেন্ট দিলি না, একটা লাইক দিলি না। তখন বন্ধু তোমাকে কমেন্ট দিয়ে, লাইক দিয়ে নক দিবে, বন্ধু তোর পোস্টে লাইক দিছি, কমেন্ট দিছি, পারলে একটা রিপ্লাই দে, তাহলে বলতে পারবো এটা আমার বন্ধু। বুঝো না কথা? এই জন্য আল্লাহর ওয়াস্তে এই যে তিনটা মাস আছে, ফোকাসের প্রত্যেকটা, শোনো, হতাশ হবা, নাম্বার খারাপ পাবা, ফোকাস যে শিটে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিবে, যে শিটগুলো দিবে, শিটগুলো অনেক রিচ, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য শিট। তোমাকে সব পড়তে হবে না, বেসিকগুলো ভালো করে পড়বা, মূল জিনিসগুলো পড়বা, ভুলবা। কেউ যদি পড়বা ভুলো না, আমি বলবো তুমি মানুষে না, পড়বা ভুলবা, এটাই বাস্তবতা, কিন্তু হতাশ হবা না। পড়বা ভুলবা, কিন্তু কি হবে না, হতাশ হবে না। ইংরেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শোনো, মনে রাখবা যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক সেন্টাস তিনি বলেছেন যে ইউ বিকাম ইউর কনভারসেশন। তো মানুষ যেটি সে চিন্তা করে। এবং কোচ কাঞ্চন বলেছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আই ক্যান ডু ইট, তোমার ব্রেন বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট। তুমি ব্রেনকে যদি বলো আই ক্যান ডু ইট, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো যেহেতু আমি একা, আমি সুইসাইড করবো, তোমার ব্রেন বলে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, সুইসাইড করেন, আপনি একা। এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে 5টি বাক্য বলতেন। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আই এম দ্য উইনার, আমি বিজেতা। তুমি যদি মনে করো তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার ব্রেন বলবে তোমাকে দিয়ে কিছু হবে না। তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে। দেখো আমরা আমাদের বাবা মায়ের যে পেটে ছিলাম, আমরা যে শুক্রাণু থেকে আমরা সৃষ্টি হয়েছি, মেডিকেল সায়েন্স বলে 40 কোটি শুক্রাণু ছিল। তার মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি তুমি জন্মগ্রহণ করেছি। তার মানে দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার। তোমার জীবনের শুরুতে তুমি ছিলে বিজেতা। এরপর তুমি বলো তোমার দ্বারা কিছুই হবে না, তুমি শুধু এটাই চিন্তা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি হইতেই হবে। তোমার ব্রেন যে হরমোন আছে, সে হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে। তোমার ব্রেন হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে। এই জন্য প্রতিদিন
প্রতিদিন সুন্দর করে কাগজ লিখবা, সুন্দর করে একটা কাগজ লিখে তোমার টেবিলের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। যদি মনে করো না রাজশাহীতে থাকবা, তাহলে বলবো আমি তো বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, মানে সিরিয়ালে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার এলাকার কাছাকাছি সব মিলে তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নাও। গতবার বিজিএসে ফার্স্ট যে হয়েছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় লয় ছাত্রী ছিল। তার মানে এটার করার কোনো সুযোগ নেই। যদি মনে করো এলাকায় থাকবা তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু এটাই করবা দেন জ্ঞান মন ইচ অ্যান্ড এভরিথিং একদিকে। ব্রেন কম, আমরা সবসময় বলি আমার একটু ব্রেন কম আছে মনে হয়, আমার আপুটার ব্রেন কম। তোমাদের মধ্যে রাজশাহীর অঞ্চলের মানুষের মধ্যে তোমাদের একটা পিছু টান আছে। তোমার বোন চেষ্টা করেছে পারে নাই, তোমার ভাই চেষ্টা করছে পারে নাই, তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই আমিও পারবো না, এটা সেট হয়ে আছে। একবার একটা বাবা একটা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে, ছোট ছোট হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো বড় বড় হাতিগুলো ওটা টান দিলে তো শিকলটা ছেড়ে যায়, কিন্তু এরপরও এটা দাঁড়িয়ে আছে কেন? তখন বলে তাহলে একটু কেয়ারটেকারকে একটু জিজ্ঞেস করে, পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো এই বড় হাতিগুলো তো টান দিলে শিকলটা ছেড়ে যায়। তখন কেয়ারটেকার বলল এরা যখন এই হাতির মতো ছোট ছিল তখন তার পায়ে শিকলটা লাগানো হয়েছে, তখন সে ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছে এটা ছেড়ার জন্য, তখন সে পারে নাই, তার মাথার মধ্যে সেট হয়েছে যেহেতু আমি তখন পারিনি সুতরাং এখনো আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, অনেকের মাথার মধ্যে সেট হয়ে আছে আমার বোন পারে নাই, এত পড়ছে, এত ভালো মেধাবী, সবাই তাকে মেধাবী বলতো, সে পারে নাই সুতরাং আমার দ্বারাও হবে না। আমার ভাই পারে নাই, সে এত মেধাবী, সবাই গ্রামে সবাই বলতো এর মতো মেধাবী আর কেউ নেই, সে পারে নাই, আর আমার মতো স্টুডেন্ট পারবো না। এটা মনে করবা না, এটা মনে করবে না। তুমি তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে ভাই, তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে তোমার। তোমরা জানো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন হয়েছে কক্সবাজারে, অপটিক্যাল ফাইবার স্টেশন। এটা স্পেন পর্তুগাল হয়ে তোমার ফিলিপিন হয়ে কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনের দূরত্ব ছিল 17,000 কিলোমিটার। তা আজকে যে আমরা এখানে কি করছি, রাজশাহীতে কি করছে, আমেরিকা বসে দেখতে পাচ্ছি। আমেরিকাতে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মধ্যে এখানে দেখতে পাচ্ছি, সেটাই অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। কিসের কারণে? কিসের কারণে? অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে, একটাকে একটার সাথে যদি যুক্ত করা হয় সে তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। মাত্র 17,000 দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে, তাইলে 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই বিশ্ব পৃথিবীর আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এখানে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র, আল্লাহ বলছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আমি বিশ্ব জগতে সৃষ্টি করেছি, মিলিয়ন মিলিয়ন। সে মিলিয়ন মিলিয়ন এত বড় বিশ্ব জগতে আল্লাহ তাআলা বলেছে তোমাকে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। উখরিজাতিল নাস, আল্লাহ বলেছে আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য আমার জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আজকে যে তোমরা ফোকাসে ভর্তি হতে আসছো, এলেম অর্জন করতে আসছো, এটা ওয়ান কনসেপ্ট ইবাদত। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে যে জানে না সব সমান নয়। তো সুতরাং আজকে তুমি পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করবা, পড়াশোনা করে তোমার পিতামাতার মুখ উজ্জ্বল করবা, উজ্জ্বল করার মাধ্যমে তুমি আল্লাহর ইবাদতে শামিল হই না। পারবা না? পারবা না? ইংরেজিকে একটু এমফেসাইজ করবা। তোমরা ইংরেজি একটা ভয় আছে তোমাদের মধ্যে, ইংরেজি ভীতু আছে, ভয়টা কাজ করে তোমাদের। ইংরেজিটা সায়েন্সে যারা পড়ো তারা ভাবছে যে ইংরেজি তো কম পড়েছি। ইংরেজি হচ্ছে পৃথিবীর, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়েছে কেন জানো? কেন জানো? কিসের জন্য বলো তো? ব্যবসার জন্য। আমেরিকার ব্যবসা ছিল এজন্য, ইউকের ব্যবসা ছিল এজন্য না, অনলি ফর ফ্লেক্সিবিলিটি, সহজলভ্যতার কারণে।
বাংলা বর্ণ কয়টা বলো তো? বাংলা বর্ণমালা কয়টা? আজকে তোমাদের একটা পরীক্ষা নেই। বাংলা বর্ণমালা কয়টা? একজন দাঁড়াও, দাঁড়াও, বলো কয়টা? ইংরেজিকে কেউ যদি ভালো করতে চাও, তুমি যে ইংরেজিতে ভালো করো, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়েছে শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ হচ্ছে 50টি, আর ইংরেজি বর্ণ কয়টি? 26টা। অ্যারাবিক বর্ণ কয়টি? তাহলে কোনটা কম কোনটা বেশি? ইংরেজি কম না? তার মানে তুমি যদি বলো বর্ণ বাংলা বর্ণমালা 50টি, আরো ডাবল বেশি, তাহলে বাংলা সহজ নাকি ইংরেজি সহজ? বাংলা ইংরেজি কোনো বর্ণ দেখছো এর উপর বি উঠছে, বি এর ভিতরে সি ঢুকছে? দেখছো? হ্যাঁ। আর বাংলাতে দেখছো? হ্যাঁ। ক্ষিয় ক মূর্ধন্য স, ক্ষমা ক শুরুতে হলে এটা হবে খ, আর মাঝখানে এটা হবে ক খ। বুঝো নাই? মানে একটা জিনিসের আমি বের করলাম ভাঙ্গা, এটার মধ্যে কি আছে? ক এবং মূর্ধন্য স আছে। এটা ভাঙলেও হবে না। তারা বলে যে ক এবং মূর্ধন্য স যদি শুরুতে থাকে তাহলে এটা হবে ক্ষমা, খ উচ্চারণ হবে, আর যদি মাঝখানে থাকে তাহলে এটা হবে কি? ক এবং খ উচ্চারণ হবে। কি এক ঝামেলা! তার মানে ইংরেজি সহজলভ্যতার জন্য, ইংরেজি সহজলভ্যতার জন্য আসছে। ইংরেজি ওরা শুনতেছে। আমরা কিন্তু এতক্ষণ যা বলেছি বেশি গুরুত্বপূর্ণ কথা বলি নাই নাকি? তোমরা আবার খেপে যেও না। আমরা এতক্ষণ যা বলেছি তাহা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না। এখন যাহা বলিব তাহাই গুরুত্বপূর্ণ হইবে। ঠিক আছে? ওরা এখন ঠিক আছে। শোনো, তার মানে ইংরেজি কোনো বর্ণ একটার উপর একটা উঠে না। ইংরেজি কোনো বর্ণ একটার উপর একটা উঠে না, কিন্তু বাংলা একটা বর্ণের মধ্যে উঠে তো আবার মাঝখানে ঢুকে আবার অর্থ পরিবর্তন করে ফেলে। ইংরেজি একটা দাগ দিয়ে ইংরেজি বা 17টা বর্ণ তুমি লিখতে পারবা। ধরো দাগ এ, বি, ডি, ই, এফ, পারবা না? পারবা কিনা? পারবা। কিন্তু বাংলা একটা দাগ দিয়ে কয়টা বর্ণ লিখতে পারবা? পারবা? ক লিখতে হলে 3বার উঠাইতে হবে, ক আবার ঘুরে। তার মানে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়েছে শুধুমাত্র সহজলভ্যতার জন্য। তোমরা এখানে যারা আছো, ইংরেজিকে সহজ ভাববা। যে সাবজেক্টটাকে তুমি সহজ ভাববা, তোমার ব্রেন বলবে এটা সহজ। আর তুমি যদি এটাকে কঠিন ভাবো, তোমার ব্রেন বলবে এটা কঠিন, তাহলে তোমার দ্বারা এটা হবে না। এই জন্য ইংরেজিকে ফ্লেক্সিবল মনে করে, সহজ ভাষা মনে করে, সুন্দর করে একটু ছন্দে ছন্দে পড়বা। যেমন সনে মাসে ইন, দিন তারিখে অন, একে বলে প্রিপোজিশন। পারবা না? পারবা না? আমার সাথে বলো, সনে মাসে ইন, দিন তারিখে অন, একে বলে প্রিপোজিশন। পারবা না? মানে শিক্ষক যে ছিলাম একটু একটু তো মনে হচ্ছে নাকি? একটু আগে গপ মনে হয়েছিল না? শোনো, যাক আর কথা বলবো না, তোমাদেরকে অনেকক্ষণ কথা বলেছি। হ্যাঁ, তোমাদেরকে আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আমি বিশ্বাস করি। একটু আগেও বলেছি, তোমাদের মধ্যে যে দূরদর্শিতা আছে, ফারসাইডনেস আছে, আমি দেখেছি। তোমাদের প্রশ্ন করেছি, তোমরা চিন্তা করেছো চিন্তুক মনে যে প্রশ্নটা কি করেছে, উত্তরটা কি হবে। তার মানে দেখে বলে যে আকলে মন্দা ইশারা বাসদ, আর বাক্যল মন্দা নাঠুসা বাসদ। মানে আকল বানারে ইশারা দিলে হয়, আর ব্যাকলরে ঠুসা মারলেও হয় না। তোমাদেরকে যেহেতু আকলের ইশারা দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমি বিশ্বাস করি আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ইনশাল্লাহ 3 মাস পর সেই প্রোগ্রামটি হবে কি সেলিব্রেশন প্রোগ্রাম ইনশাল্লাহ। এখানে যারা আছো সবাই এই সেলিব্রেশন প্রোগ্রামে থাকবা ইনশাল্লাহ। পারবা তো? তবে আমি বলে আমি কথা শেষ করব। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমার জীবনকে পরিবর্তন করার জন্য আমি মনে করি এই বাস্তবিক জীবন, কিছুদিন আগে লোকটি ভদ্রলোক মারা গিয়েছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি আমার জন্য যথেষ্ট ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে পড়ি। আমাদের একজন নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে উনি পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দিলেন, ঘুমান নাই, সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমাবেন কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে যদি প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। আমার খুব স্বপ্ন আমার ছেলেরা ঢাকা মেডিকেলে পড়বে, আর আমি রাতে ঘুমাইতে পারি না, এই চাকরি করবো না।
তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত, বলছে মামা আসলে আমার ছেলেটা ভালো ছেলে, আমার ছেলে এমনি নামাজ কম, আমার ছেলের ভালো ছেলে। আমি বললাম তারপরেও ছেলেকে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পরে দেখলাম মামা দুপুরের ফল বিক্রি করে। তা আমার মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসিতে প্লাস পেয়েছে, তার কোচিং ভর্তি করে তো 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনাতে ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। রেটিনা এবং ফোকাস তোমরা জানো গরিব স্টুডেন্টদের জন্য একটা থাকে, স্টুডেন্ট ফান্ড থাকে, যেটা গরিব স্টুডেন্টদের জন্য তারা এটা রাখে। তাদের যে লাভ পড়ে সে লাভ থেকে গরিব স্টুডেন্টদের জন্য তারা এটা রাখে। এবং ফোকাস রেটিনা যারা শিক্ষকতা করে তাদের টাকাও খুব কম দেওয়া হয় শিক্ষকদেরকে, শুধুমাত্র এই সহযোগিতাটা করার জন্য। এবং যারা ক্লাস নেয় তারাও মনে করে যে আমি একটা মানবিক জায়গায় ক্লাস করাচ্ছি, যাতে আমার একটা অংশ, আমার ক্লাসের যে একটা অংশ, এই অংশ একটা ফান্ড এটা গরিব স্টুডেন্টের কাছে যায়। পরবর্তীতে আমি তাকে রেটিনে ভর্তি করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে একদিন মামা আমার মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! একটা সন্তানের আনন্দে এত আনন্দিত আমি কখনো দেখি নাই। বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তার আনন্দ দেখে আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম, এত আনন্দিত মানুষ হইতে পারে। তার কিছুদিন যাওয়ার পর, 3 থেকে 4 মাস যাওয়ার পরে একদিন দেখলাম মামা, আমি রাতে 12টা 12:30, আমরা রাতে 12টা 12:30 বাজে ব্যায়াম করতে বের হই, মল চত্বরে বের হই, ব্যায়াম করতে বের হয়ে হলাম, দেখলাম যে মামা টেবিলের নিচে দিয়ে পাতার পরে কান্না করছে। মামা আপনি কান্না করছেন? যে মামা আমার জন্য আমাকে মাফ করবেন। মামা কি হয়েছে? বাবা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে আমাকে বলেন, আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন কেন? যে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। এমন অসভ্য ছেলে আমি কখনো চাইনি, এমন বর্বর ছেলে আমি কখনো চাইনি। আজকে আমরা সুস্থ মানুষ, আমার ছেলে আমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। Would you respect to our guardians? Would you respect to our guardians? আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিভলি হিল। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না, শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিভলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স রিডিং, রাইটিং এন্ড আর্থমেটিক, তুমি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক। তুমি যে তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে দাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দের পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছে, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। It's the religion. It's the religion. Each and every religion are emphasized to respect parents. অত সৈন্য হকল কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টা হতলবগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ মানরা। প্রত্যেকটা ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। সুতরাং আপনারা এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, যে ধর্মে আপনি বিশ্বাসী, মনে রাখবেন যে মন্দিরে যায়, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে মসজিদে যায়, যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ। যে গির্জায় যায়, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আর তোমরা এখানে যারা আছো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটি মাত্র স্লোগান মনে রাখবা, মায়ের বাবার দোয়া যদি তুমি নিতে পারো। মনে রাখবা, মায়ের দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, পারে না, পারে না। মা বাবার দোয়াটা একটু নিবা।
যদি মা বাবার দোয়া নিতে পারো আর চেষ্টা সর্বোচ্চ করতে পারো, তাহলে তুমি কখনো ব্যর্থ হবা না। পারবা তো ইনশাল্লাহ? আমাদের দেশটা এবার বাংলাদেশ এত সুন্দর একটি দেশ, 2000 মানুষ জীবন দিয়েছে আমাদের দেশের জন্য, সুন্দর করার জন্য। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি, একদিন থেকেছি, 2 দিন থেকেছি, আমার অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, অজু করব, অজু করতে গিয়ে আমার আঙ্গুল ফেটে, -25 ঠান্ডা, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ কোথাও পাবা না, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কখনো বৃষ্টি, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলছি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কিন্তু সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক হয়ে এই দেশকে সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও, তোমরাও দাঁড়াও, ওই পাশে যারা আছে তারাও দাঁড়াও। সামনে হাত নাও, সামনে হাত নাও, বলো আমার সাথে বলবা, আমিও বলবো, ঠিক আছে? বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, রাজকীয় সন্তানরা, তোমার রাজশাহী সন্তান, লাউডলি বলো, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।